mean, be in an open relationship, fuck whoever you want. Yeah, Otherwise, don't commit. Don't commit. Made out with 3 guys and then went to his place. One night stand, the sex is very important. No, one night stand is very करना चाहिए करना बनते ভারতের 50% জনগণের বয়স 25 বছরের কম এবং 65% জনগণের বয়স 35 বছরের কম, অর্থাৎ আমরা একটি যুবক দেশ, যেটা নিয়ে আমাদের প্রধানমন্ত্রীও গর্ব করে বলেন যে আমাদের দেশটি যুবকদের দেশ, এরা আমাদের দেশকে সুপার পাওয়ার করে তুলবে, দেশের নাম বিশ্বব্যাপী উজ্জ্বল করবে। বাট দ্য স্যাড রিয়ালিটি ইজ আজকের যুবকরা সবথেকে বেশি ডিপ্রেসড, সবথেকে বেশি বেকার, সবথেকে বেশি নেশাগ্রস্ত এবং পথভ্রষ্ট। Gen Z is shaping itself into the wasted generation. Dr. Marshall says in the column that Gen Z is indeed charting a future of mediocrity. বাট দ্য কোয়েশ্চেন ইজ হয়, কেন জেন জি সবথেকে বেশি দুর্বল এবং পথভ্রষ্ট একটি জেনারেশন? Gen Z are the least resilient generation that I've ever seen. 3 out of 4 managers agree that Gen Z is harder to work with than other generations. That this young generation seems less capable to deal with stress than previous generations. That is true. Gen Z. Generation Z. Gen Z. Generation Z. Gen Z. Gen Z's 1997 থেকে 2012-এর মধ্যে যেসব মানুষের জন্ম হয়েছে তাদেরকে বলা হয় জেন জি। তার আগের জেনারেশন, যাদের জন্ম 1981 থেকে 1996-এর মধ্যে হয়েছে, তাদেরকে বলা হয় মিলেনিয়ালস। তার আগের জেনারেশন, যাদের জন্ম 1965 থেকে 1980-এর মধ্যে হয়েছে, তাদেরকে বলা হয় জেন এক্স। তার আগের জেনারেশনকে বলা হয় বেবি বুমার্স এবং তারও আগের জেনারেশনকে বলা হয় সাইলেন্ট জেনারেশন। সাল 1900 থেকে 1945, এই সময়টাই আমাদের দেশ সবথেকে খারাপ পরিস্থিতিতে ছিল। ব্রিটিশ শাসন চলছিল, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছে, বাংলায় দুর্ভিক্ষ হয়েছে, অর্থাৎ চারিদিকে শুধু অরাজকতা আর অত্যাচার ছিল। এই রকম খারাপ পরিস্থিতিতেও আমাদের দেশের নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভগৎ সিংয়ের মতো স্ট্রং পুরুষ তৈরি হয়েছে, যারা স্বেচ্ছায় দেশের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে। এই জেনারেশন থেকে 1980 পর্যন্ত যে জেনারেশনটি ছিল, তারা সব থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তার সত্ত্বেও তারা দেশকে স্বাধীন করে এবং এগিয়ে নিয়ে যাওয়ার একটা রুটম্যাপ তৈরি করেন। এর পরের জেনারেশনকে বলা হয় মিলেনিয়ালস, যারা নতুন টেকনোলজিকে অ্যাডপ্ট করতে শুরু করেন এবং দেশ ও সমাজকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যায়। এর পরে উৎপত্তি হয় আমাদের দ্য জেন জি জেনারেশন। আমাদের কাছে প্রথম থেকে টেকনোলজি ছিল, সোশ্যাল মিডিয়া ছিল, সমস্ত সুখ সুবিধা ছিল। তার সত্ত্বেও আজ আমরা সব থেকে পিছিয়ে পড়া একটা জেনারেশন। আমরা তো তোমাদের কোনো অভাব রাখিনি, সমস্ত চাহিদা পূরণ করার চেষ্টা করেছি, তারপরেও তোমরা আজ এতটা পিছিয়ে কেন? এর পিছনে বেশ কয়েকটি কারণ আছে, অ্যান্ড দ্য ফার্স্ট ইজ সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। 1986 সালেই ভারতে ইন্টারনেট চলে এসেছিল, কিন্তু তখন এটার অ্যাক্সেস শুধুমাত্র এডুকেশন অ্যান্ড রিসার্চ কমিউনিটির কাছেই ছিল। 15ই আগস্ট 1995-এ ইন্টারনেটকে সাধারণ মানুষের ইউজের জন্য ওপেন করে দেওয়া হয়। তারপর 2004 সালে ফেসবুক আসে, 2005-এ ইউটিউব এবং 2010-এ ইনস্টাগ্রাম। অর্থাৎ আমাদের এই জেনারেশন সোশ্যাল মিডিয়ার সাথে সাথেই বেড়ে উঠেছে, সেই জন্যে আমরা সব থেকে বেশি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড। একটি সার্ভে অনুযায়ী 60% ভারতীয় বাচ্চা, যাদের বয়স 9 থেকে 17 বছরের মধ্যে, তারা প্রতিদিন অ্যাভারেজ 3 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে। এবং অনেকগুলি স্টাডিতে দেখা গেছে যে যারা অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ইউজ করে, তাদের মধ্যে এনজাইটি, ডিপ্রেশন, সেলফ হার্ম, লোনলিনেস, এমনকি থটসও আসতে পারে। কারণ আমরা সোশ্যাল মিডিয়া ওপেন তো করি এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু কিছুক্ষণ পরে আমাদের জানতে বা অজান্তেই আমরা নিজের জীবনকে অন্য কারো জীবনের সঙ্গে তুলনা করতে শুরু করে দিই। আমরা যখন দেখি কেউ গাড়ি কিনেছে বা কেউ ঘুরতে গিয়েছে, আমরা মনে মনে বলি, ইস, এর জীবনটা কি সুন্দর, এবং নিজের জীবনকে নিয়ে অ্যানশিয়াস ফিল করি। 10 জনের মধ্যে 9 জন জেন জি এনজাইটি ফিল করে এবং 10 জনের মধ্যে 8 জন জেন জি ডিপ্রেশনে ভুগছে। তাছাড়া সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি যে ধরনের জিনিস দেখতে পছন্দ করবেন, আপনাকে বারবার সেই ধরনের জিনিসই দেখানো হবে। এর ফলে কি হয়, মানুষ আরও রেডিক্যাল হতে থাকে, কারণ সে সামনের জনের ওপিনিয়ন জানতে পারে না। কেউ যদি রাইট উইং আইডিওলজিকে ফলো করে, সে শুধু রাইট উইং জিনিসই দেখতে থাকে, আর কেউ যদি লেফট উইং আইডিওলজিকে ফলো করে, সে শুধু লেফট উইং জিনিসই দেখতে থাকে। এর ফলে কি হয়, দুজনেরই আইডিওলজি সম্পর্কে জানতে পারে না এবং নিজেরটা নিয়ে আরও চরমপন্থী হয়ে যায়। আশা করি সবাই গোল্ডফিশ দেখেছেন, যেগুলি আমরা মূলত অ্যাকুরিয়ামে রাখার জন্য নিয়ে আসি। তো একটি গোল্ডফিশের অ্যাভারেজ অ্যাটেনশন স্প্যান হচ্ছে 9 সেকেন্ড। এবং কানাডাতে মাইক্রোসফট একটা রিসার্চ কন্ডাক্ট করেছে, যেখান থেকে জানা গেছে যে আজকের জেনারেশনের অ্যাটেনশন স্প্যান হচ্ছে 8 সেকেন্ড, যেটি গোল্ডফিশের থেকে কম। এর আগের জেনারেশনের যেটা ছিল 12 সেকেন্ড। লেট মি গিভ ইউ এ রিয়েল লাইফ এক্সাম্পল। আমি একদিন বহরমপুর থেকে কলকাতা যাচ্ছিলাম কলেজ পারপাসে, এবং যাওয়ার সময় আমি একটি পডকাস্ট দেখছিলাম, প্রায় 1-1.5 ঘন্টার হবে।
তো আমার পাশে একটি জুনিয়র বসেছিল যে সেটা নোটিস করেছে, এবং আমি যখন পডকাস্টটি কমপ্লিট করার পরে ইয়ারফোনটা খুললাম, সে আমাকে জিজ্ঞেস করলো যে দাদা তুমি এতক্ষণ ধরে কী দেখছিলে। আমাকে বললাম যে এরকম আমি পডকাস্ট শুনছিলাম। তো সে টাইম ডিউরেশনটা দেখে অবাক হয়ে গেছে, আর ও বললো যে তুমি 1.5 ঘন্টা ধরে একটা জিনিস দেখছো। মানে মানুষের অ্যাটেনশন স্প্যান এখন এতটাই কমে গেছে যে সামান্য 1.5 ঘন্টাকে তাদের অনেক কিছু মনে হয়। মানে 1.5 ঘন্টা একটা জিনিসের উপর কনসেন্ট্রেট করার মতো ক্ষমতাও নেই। আরে 1.5 ঘন্টা তো দূরের কথা, মানুষ 10 মিনিটের ভিডিও তো দেখে না। 10 মিনিটের ভিডিও দেখার সময় 1.5x কোড দেয় বা ফরওয়ার্ড করে দেখে। মানে মানুষের অ্যাটেনশন স্প্যান এতটাই কমে গেছে। আর এর পিছনে একটি বড় কারণ হচ্ছে টিকটক এসে মানুষকে শর্ট ফর্ম ভিডিওর এমনটা নেশা লাগিয়েছে যে মানুষ কোনো জিনিস দেখতেই চায় না। আর টিকটক তো আমাদের এখান থেকে ব্যান হয়েছে, এখনও পৃথিবীর অনেক দেশে টিকটক চলছে, আর আমাদের দেশে টিকটকের জায়গাটা নিয়েছে ইউটিউব শর্টস, রিলস এইসবগুলোতে। এখনকার 90% বাচ্চাদের কাছে মোবাইলের অ্যাক্সেস আছে এবং তারা তাদের জীবনের অনেকটা সময় সোশ্যাল মিডিয়ার উপর কাটায়। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে আজকাল ওয়েব সিরিজ বলো, মিম পেজ বলো, মুভিজ বলো, সব জায়গাতে ড্রাগস এবং স্মোকিংকে অনেকটা কমন করে দেওয়া হয়েছে। একজন হিরোকে কুল দেখানোর জন্য এটা দেখানো হয় যে হিরো স্মোক করে। এবং যেমনটা আমি আমার এই ভিডিওটিতে বলেছিলাম যে বাচ্চারা ভালো মন্দ বিচার করতে জানে না, তারা যেটা দেখে সেটাই ফলো করতে শুরু করে দেয়। স্মোকিংয়ের সাথে সোশ্যাল মিডিয়ার কী সম্পর্ক? আমাদের দাদুদের জেনারেশনের মানুষরাও তো স্মোকিং করে, তাদের সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না। যারা স্মোক করে তাদেরকে আপনি জাস্ট একবার জিজ্ঞেস করবেন যে আপনি স্মোকিং কীভাবে শুরু করেছিলেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো বেশিরভাগ মানুষ এটাই বলবে যে আমরা কারো না কারো দেখে স্মোকিং শুরু করেছিলাম। সে হতে পারে তার ফ্যামিলি মেম্বারের কেউ কিংবা কোনো ফ্রেন্ড সার্কেলের কেউ। অনেক সময় এটাও হয় যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন স্মোক করে, সেটা দেখে 4জন শুরু করে দেয়। এবং আমার পয়েন্টও এটাই যে আজকালকার জেনারেশনরা বাচ্চাবেলা থেকে মোবাইলের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, এবং সেটা মোবাইলে এবং সোশ্যাল মিডিয়াতে তারা কি দেখছে যে স্মোকিং করাটা তো একটা কুল ব্যাপার, এবং সেটা দেখে তারাও স্মোকিং করতে শুরু করে দিচ্ছে। আমি 10 থেকে 12 বছরের কিছু ছেলেকে দেখেছি যারা বিড়ি খাচ্ছিল। এবার এমনটা না যে তারা লুকিয়ে খাচ্ছে বা আউট অফ কিউরিওসিটিতে এটা কী জিনিস দেখার জন্য খাচ্ছে, তারা জাস্ট ওপেনলি 4-5 জন গ্রুপে বসে সবাই বিড়ি খাচ্ছিল। রোচিং, বেঞ্চিং, কুশনিং, ফিজলিং এগুলি হচ্ছে নতুন রিলেশনশিপ টার্ম। এর মধ্যে বেঞ্চিংটা জেনজের মধ্যে অনেকটাই ট্রেন্ডিং। বেঞ্চিংয়ের মানে হচ্ছে যে আপনি একটি রিলেশনে থাকার সত্ত্বেও আর 4টে ব্যাকআপ অপশন খুঁজে রাখছেন, এবং আপনি 4টের মধ্যে কাউকে কমিট করছেন না, অর্থাৎ সবাইকে আপনি জাস্ট ঝুলিয়ে রাখছেন মাঝখানে। In my mind, I was committed to him. I meet other people, but at the back of my head, it was like, I'm going back to him. এখনকার জেনারেশন মিনিংফুল রিলেশনশিপে যেতে চায় না, তারা ফ্যামিলি বিল্ড করতে চায় না, তারা বাচ্চা কাচ্চা নিতে চায় না, তারা জাস্ট ক্যাজুয়াল সেক্স অ্যান্ড হুকআপ নিয়ে ব্যস্ত। আর এর পিছনে একটি বড় কারণ হচ্ছে ওয়েব সিরিজ অ্যান্ড মুভিজ। এটা আমাদেরকে মানতে হবে যে সিনেমা থেকে আমরা অনেকটা ইন্সপায়ার হই, এবং এখনকার দিনের প্রায় সমস্ত সিনেমা এবং মুভিজে ক্যাজুয়াল সেক্স, হুকআপ এগুলোকে একদম নর্মালাইজ করে দেওয়া হয়েছে। মানে 2 দিনের প্রেম, 2 দিনের রিলেশনের মধ্যে তুমি সেক্স পেয়ে যাচ্ছ, পেয়ে যাচ্ছ, মানে যে মানুষের সাথে ইমোশনাল বন্ড, ইমোশনাল কানেকশন সেটা দেখানোই হয় না। টিন্ডার, বাম্বেলের মতো ডেটিং অ্যাপস এটিকে আরও সহজ করে তুলেছে, যেখানে আপনি নিজের ইন্টারেস্টের হাজার হাজার ছেলে বা মেয়ে পেয়ে যাবেন। এই ইজ অফ অ্যাক্সেসের কারণে মানুষ কোনো একজনের প্রতি কমিট করতে পারে না, কারো একজনের কাছে নিজের যে ইমোশনাল কানেকশন সেটা তৈরি করতে পারে না। আর আমাদের হিউম্যান সাইকোলজিটাই এমন, যে জিনিসটা আমরা খুব সহজেই পেয়ে যাই সেটার আমরা কদর করি না। পুরো ভারতে যত মানুষ বেকার আছে তার মধ্যে 83% মানুষ যুবক। আমরা মাঝে মধ্যে বলি যে মার্কেটে জব নেই, জব মার্কেটের অবস্থা খুবই খারাপ। অন্যদিকে কোম্পানি বলছে আমাদের এখানে জায়গা খালি পড়ে আছে, কিন্তু আমরা স্কিল লোক পাচ্ছি না কাজ করার মতো। প্রতি বছর ভারতে যতগুলো স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তাদের মধ্যে 51.25% কাজ করার যোগ্য, বাকি 48.75% মানুষ আনএমপ্লয়েবল, অর্থাৎ এদের কাজ করার যোগ্যতা নেই, সঠিক স্কিলটাই নেই। এখন ভারতের যে আনএমপ্লয়মেন্ট ইস্যু, এটা একটি কমপ্লেক্স ব্যাপার। এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিটেইলে আলোচনা করব। এই ভিডিওটি কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে যে একজন প্যাসেঞ্জার ফ্লাইট ডিলে হওয়ার কারণে ক্যাপ্টেনকে থাপ্পড় মেরে দিচ্ছে। অ্যাকচুয়ালি সেদিন অতিরিক্ত কুয়াশার কারণে ভারতের বেশিরভাগ ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিলো কিংবা ডিলে হয়ে গেছিলো। এখন যদি কুয়াশার কারণে ফ্লাইট ডিলে হয়ে যায় তাতে তো ক্যাপ্টেনের কিছু করার নেই। আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি সঠিক জায়গায় গিয়ে কমপ্লেন করুন, অথরিটিকে জানান যে আমার এই সমস্যা হয়েছে, তাহলে আপনি ক্যাপ্টেনকে থাপ্পড় মেরে দেবেন। মানে মানুষ রিল দেখে দেখে এতটা অধৈর্য হয়ে পড়ছে, কি বলবো তোমাকে। আপনি যদি এখনকার জেনারেশনকে জিজ্ঞেস করেন তাদের ফিউচার প্ল্যান সম্পর্কে, তারা বলবে আমি এই বিজনেস করব, আমি এই করব, মানে বড় বড় অ্যাম্বিশন দেখাবে। বেশ ভালো কথা, বড় অ্যাম্বিশন থাকা ভালো, কিন্তু আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে কীভাবে করবে,
তার কাছে কোনো সলিড অ্যান্সার থাকে না। সে সবসময় তাড়াতাড়ি চায় এটাই দেখায়। এবার আপনি যদি তাকে বলেন যে দেখো এই বিজনেসটা করতে এতদিন সময় লাগবে বা এই পদ্ধতি মোটামুটি 4-5 বছর লেগে যাবে, তখন সে বলবে 4-5 বছর, আমি তো তাড়াতাড়ি করবো, আমার তো 6 মাসের মধ্যে চাই। মানে এরা 6 মাসের মধ্যে কোম্পানি এস্টাবলিশ করে 6 মাসের মধ্যে সাকসেসফুল হয়ে 6 মাসের মধ্যেই মানে সব কিছু করে ফেলবে। আবার যদি কোনো কোম্পানিতে জব করে তার মানে 6 মাসের মধ্যে সিইও হয়ে যেতে চায় এরা। মানে এদের সব কিছু দ্রুত চাই, যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি। আর এই দ্রুত শর্টকাটের চক্করেই MLM এর মতো ফ্রড কোম্পানির হাতে পড়ে যায় এরা। 80% জেন জি লোনলি ফিল করে, আর এর একটি বড় কারণ হচ্ছে হাইপার রিয়ালিটি। এখনকার জেনারেশনের ছেলেরা হাইপার রিয়ালিটিতে থাকতে পছন্দ করে, যেটা তারা নিজেরাই ক্রিয়েট করেছে সোশ্যাল মিডিয়াতে। হাইপার রিয়ালিটির মানে হচ্ছে গিয়ে যে আমরা যেসব জিনিস পছন্দ করি সেই রকমই আমাদের একটা আলাদা দুনিয়া। অ্যালগরিদম এটাকে আমাদেরকে হেল্প করে, আমরা যেটা পছন্দ করি সেটাই আমাদেরকে বারবার দেখায়। এর ফলে কি হয় যে আমরা যতক্ষণ মোবাইল স্ক্রল করি ততক্ষণ বেশ ভালো লাগে, কিন্তু মোবাইলটা ছেড়ে দেওয়ার পরে একটা একাকিত্ব বোধ হয়, কারণ সোশ্যাল মিডিয়ার বাইরে তো আমরা কারোর সাথে কানেকশনে রাখি না আর। এবার এর ফলে কি হয়, একাকিত্ব ছাড়ানোর জন্য সে আবার সোশ্যাল মিডিয়াতে এন্টার করে এবং এইভাবে করতে করতে একটা লুপে ফেসে যায় সে, এবং অ্যাট দি এন্ড সে ডিপ্রেসড ফিল করে। জেন জি যে শুধুমাত্র মেন্টাল হেলথ প্রবলেমে ভুগছে এমনটা নয়, তার সাথে সাথে তারা ফিজিক্যাল হেলথ প্রবলেমেও ভুগছে। তার কারণ আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদম কমে গেছে, আমরা বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছি, আমরা যদি গেম খেলি সেটাও আমরা মোবাইলে খেলি। তার সাথে সাথে আমাদের জাঙ্ক ফুড ইনটেকও অনেক বেড়ে গেছে। এর ফলে কি হয়, আমাদের মধ্যে ওবেসিটিটা বেড়ে চলেছে। ইন্ডিয়া এখন টপ 3 ওবিস কান্ট্রির মধ্যে একটি। আমাদের 70% পপুলেশন ওভারওয়েট। এর কারণে ডায়াবেটিস, ব্লাড প্রেশার এবং আর্লি হার্ট অ্যাটাক অনেকটাই বেড়ে গেছে। এখন এমনটা নয় যে এই জেনারেশনের সব কিছুই খারাপ, অনেক ভালো দিকও আছে। যেমন এই জেনারেশনটি যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে সাথে গ্রো করেছে, সেই জন্য এরা নতুন কোনো টেকনোলজিকে খুব সহজেই অ্যাডপ্ট করে নিতে পারে আগের জেনারেশনের তুলনায়। এই জেনারেশনটি মাল্টিটাস্কিংয়ে সক্ষম, অর্থাৎ একসঙ্গে অনেকগুলি কাজ করতে পারে। এরা খুব ওপেনলি কোনো সোশ্যাল ইস্যু সম্পর্কে আলোচনা করে, মেন্টাল হেলথ সম্পর্কে আলোচনা করে। এর আগের জেনারেশন যেগুলি করতো না, মানে আমাদের আগের জেনারেশনে তো মেন্টাল হেলথ নিয়ে কথা বলাটা একটি ট্যাবু টপিক মনে করা হতো, কিন্তু এখনকার জেনারেশনগুলো মেন্টাল হেলথ, সেক্স এডুকেশন এগুলো নিয়ে ওপেনলি কথা বলতে পারে। তার সাথে সাথে এদের মধ্যে রিস্ক টেকিং অ্যাবিলিটি আছে, এরা বড় কিছু করার জন্য রিস্ক নিতে প্রস্তুত থাকে। জেন জি এবং এর পরের জেনারেশন জেন আলফা, এদের হাতে ডিপেন্ড করবে আমাদের দেশের ভবিষ্যৎ, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এদের মধ্যে সেই ক্ষমতা আছে আমাদের দেশকে একটি নতুন গতি দেওয়ার। শুধু কিছু কিছু জিনিসকে একটু মনিটর করতে হবে, যেমন এসকেপিজম শুড নট বি অ্যান অপশন। যদি কোনো সমস্যার মধ্যে থাকো তুমি, সেই সমস্যাটাকে তুমি ফেস করো, সেখান থেকে পালানোর জন্য স্মোক বা ড্রাগসের সাহারা না নিয়ে। সেকেন্ডলি, নিজের কন্টেন্ট কনজামশনকে মনিটর করতে শুরু করো। আমরা যে ধরনের কন্টেন্ট কনজিউম করি আমরা নিজেরও ঠিক সেই রকমই হতে থাকি। সেই জন্যে আমাদেরকে ইন্টেনশনালি ডিসাইড করতে হবে যে আমরা কোনটা দেখতে চাই এবং কোনটা দেখতে চাই না। তার সাথে সাথে নিজের ফিজিক্যাল হেলথের উপরে একটু নজর দিতে হবে, কারণ অ্যাট দি এন্ড যদি হেলথ ভালো থাকে তাহলে সব কিছু ভালো থাকবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটারকে ব্লাইন্ডলি ফলো করা বন্ধ করতে হবে। অনেক সময় কি হয়, আমরা যাকে পছন্দ করি আমরা তার সব কথাই মেনে নিই, তার সব কিছুতে সহমতি দিই, কিন্তু এটা তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছো সেটা তোমার ক্রিয়েটার তোমাকে দেখাচ্ছে তাই তুমি দেখছো, তার রিয়েল লাইফ এবং সোশ্যাল মিডিয়া লাইফ পুরোটাই আলাদা। এখন তোমার ফেভারিট ক্রিয়েটার নিজের ফায়দা লোটার জন্য তোমাকে কীভাবে বোকা বানাচ্ছে সেটি জানার জন্য এই ভিডিওটি অবশ্যই দেখবে।